ওসমান হাদিকে কারা হত্যা করেছে তার সবটাই নাকি জানেন মমতা ব্যানার্জি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। স্পষ্ট ইঙ্গিত দিলেন হাদিকে হত্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা নিয়ে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, তখন আমাদের এসটিএফ তাকে ধরে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখতে মমতাকে ফোন করে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ মমতার। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। মমতার এমন মন্তব্যে আবারও উত্তাল বাংলাদেশ। হাদিকে হত্যার পেছনে ভারতের হাত আছে এমন মন্তব্য এসেছে নানান জায়গা থেকেই। তাছাড়া খুনিদের কয়েক ঘন্টার মধ্যেই দেশের সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়ার ঘটনাও সেই আলাপে ইন্ধন জুগিয়েছে। এত সহজে কিভাবে ভারতে পালাতে পারল খুনিরা, সে প্রশ্নের জবাব খুঁজেছে মানুষ। মমতার হঠাৎ এমন বক্তব্য সেই সন্দেহগুলোই যেন বাস্তব রূপ পাচ্ছে। এদিকে ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি ফেসবুকে পোস্টে বলেছেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টিরিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। তিনি সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। বললেন, হাদির হত্যার বিচার না করলে তারা প্রধানমন্ত্রীকেও খুন করতে পারেন। ওমর আঙ্গুল তুললেন জামাতের দিকেও। সরাসরি বললেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিয়েছে আমাদের। উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগে এই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয় ইউনূস সরকার। তা নিয়েও তখন প্রশ্ন ওঠে সব মহলে। অর্থাৎ আবারও চরম অবস্থা দেখতে যাচ্ছে দেশ। মমতা তার বক্তব্যে বলেছেন, হাদির খুনিদের নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। প্রশ্ন উঠেছে, হাদিকে নিয়ে এত বড় গেমটা তাহলে কেন খেলা হলো? হাদি কার পথের কাঁটা ছিলেন? বা হাদিকে হত্যা করাটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কেন? প্রশ্নটা সহজ মনে হলেও উত্তর জটিল। ওসমান হাদি শুধু একজন তরুণ নেতা ছিলেন না, জুলাই গণ অভ্যুত্থানের সন্তান হিসেবে তিনি যে রাজনৈতিক ভাষা তৈরি করেছিলেন সেটা প্রচলিত দলীয় রাজনীতির বাইরে ছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে কথা বলার সাহস তিনি দেখিয়েছিলেন। তার বক্তব্য ছিল সরাসরি, তীক্ষ্ণ, এবং সেই তীক্ষ্ণতাই বোধহয় কারো কারো কাছে তাকে অসহ্য করে তুলেছিল বলে মত বিশ্লেষকদের। 2025 সালের 12 ডিসেম্বর জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পরদিনই হাদি গুলিবিদ্ধ হন। সেটা নিছক কাকতালীয় ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা। তফসিলের পরদিনই প্রতিদ্বন্দ্বী হিসেবে সবচেয়ে উদীয়মান মুখকে রক্তাক্ত করে দেওয়া, এর মধ্যে একটা রাজনৈতিক বার্তা আছে বলেই মনে করেন তারা। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা ৮ আসনে হাদি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মতবিনিময়, চা সিঙ্গারা আড্ডা এবং পথসভা আয়োজনের ঘোষণা দেন। এই আসনটি অন্য আসনগুলোর মতো কেবল একটি আসন নয়, একেবারে ঢাকার প্রাণকেন্দ্র। এখান থেকে নির্বাচিত হওয়া মানে জাতীয় রাজনীতিতে প্রতীকী শক্তি অর্জন করা। হাদির প্রার্থিতা বিএনপি ও জামাত উভয়ের জন্যই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপি ও জামায়াত উভয় দলই হাদির সঙ্গে বিভিন্ন পর্যায়ে নেগোসিয়েশন করেছে এবং ঢাকা ৮ থেকে নির্বাচন না করার জন্য চাপ দিয়েছে। প্রশ্নটা তাহলে এখানেই, নেগোসিয়েশন যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? বিশ্লেষকদের অনেকেই মনে করেন, রাজনীতিতে যখন শব্দ কাজ করে না তখন অনেক সময় গুলি কাজে আসে। ভারতের কাছে হাদি কতটা বিপদ ছিলেন? ভারত কেন হাদিকে হত্যা করতে চাইবে? হাদি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তিনি যে ভাষায় কথা বলতেন সেটা কূটনৈতিক সৌজন্যের ধার ধারত না।
সরাসরি বলতেন তিস্তার পানি ফেরত না দিলে ভারতও নিরাপদ থাকবে না, এবং হাদির এই বক্তব্যকে বাংলাদেশের কোটি জনতা সমর্থন জানিয়েছে। তাই এই ধরনের কণ্ঠস্বর যদি সংসদে যায়, যদি জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়, সেটা নয়াদিল্লির জন্য একটা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারত। ভারতের আঞ্চলিক কৌশলের কেন্দ্রে বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর থেকে ঢাকায় যে পরিবর্তন আসছে সেটা দিল্লির কাছে আদর্শ নয়। বিশ্লেষকরা মনে করেন ভারত সবসময় চায় ঢাকায় এমন একটা সরকার যে দিল্লির চাওয়ার বিপরীতে দাঁড়াবে না। হাদির মতো একজন প্রার্থী যিনি ভারত বিরোধী জনমতকে সংগঠিত করতে পারেন, ভোটে দাঁড়াতে পারেন এবং জিততেও পারেন, তাকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা কেউ কেউ হয়তো অনুভব করেছিলেন। মমতার মতে সেই প্রয়োজনীয়তা অনুভব করা লোকগুলো ছিল খোদ ভারতের কেন্দ্রে। বিশ্লেষকরা একমত, অমিত শাহ যেহেতু বিষয়টা জানতেন, সেহেতু নরেন্দ্র মোদীও জেনে থাকবেন খুব ভালোভাবেই। অর্থাৎ ওসমান হাদি মোদীদের মাথা ব্যথার সরাসরি কারণ হয়ে উঠেছিলেন। নির্বাচন ঠেকানো নাকি তারেক রহমানকে ঠেকানো? তারেক রহমানের যখন দেশে ফেরা প্রায় চূড়ান্ত, ঠিক তার দিন কয়েক আগেই গুলি ভেদ করে হাদির মাথা। তখন শক্ত আলাপ ওঠে, ওসমানকে গুলি করে আসলে তারেক রহমানকেই বলা হচ্ছে দেশে ফিরলে তোমার অবস্থা হবে এমনই। তারেক রহমানও বলেছিলেন ইচ্ছা থাকলেও দেশে ফেরা সম্ভব হয়ে উঠছে না কিছু বাধার কারণে। অর্থাৎ দেশে তখন কি চলছিল সেটা সহজেই অনুমান করা যায়। আর সেই পরিস্থিতিতেই ওসমান হাদির মৃত্যুর ঘটনা উত্তাল হয়ে ওঠে দেশের পরিস্থিতি। অনেকে প্রশ্ন তোলেন নির্বাচন আসলে হবে তো? প্রশ্ন ওঠে ইউনূস সরকারের দিকেও। বলা হয় সব ইন্টারিমের কাজ সাজে, যাতে নির্বাচন দিতে না হয়, ছাড়তে না হয় ক্ষমতা। যা হোক, পরে তারেক রহমান আসেন, নির্বাচনও হয়, জীবন দিতে হয় ওসমান হাদিকে। বিশ্লেষকদের একাংশ মনে করেন হাদির হত্যার একটি বহুমাত্রিক উদ্দেশ্য থাকতে পারে। একদিকে নির্বাচনের পরিবেশ অস্থির করা, অন্যদিকে ভারত বিরোধী জনমতকে নেতৃত্ব শূন্য করে দেওয়া, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থেকে যাওয়া কিংবা বাকি তরুণ নেতাদের ভয় দেখানো। মমতা কেন মুখ খুললেন? এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি। আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে, কারণ এটা জানে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। বিধানসভার নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে হাদি হত্যার প্রসঙ্গ টেনে আনলেন। এই সময়টা গুরুত্বপূর্ণ। মমতা ক্ষমতা হারিয়েছেন, বিজেপির সঙ্গে তার রাজনৈতিক যুদ্ধ এখন মরিয়া। হাদি হত্যার সঙ্গে কেন্দ্রীয় সরকারকে জড়িয়ে তিনি আসলে দিল্লিকে একটা বার্তা দিচ্ছেন। আমার কাছে তথ্য আছে, সাবধান। আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। হাদি হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামিদের নাম গোপন রাখতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং ফোন করে চাপ সৃষ্টি করেছিলেন বলে মমতা দাবি করেন। এটা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠছে, শুধু একটি প্রতিবেশী দেশের রাজনৈতিক কর্মীর হত্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন নাক গলাবেন? কোন পর্যায়ের সম্পৃক্ততা থাকলে কেউ এভাবে তথ্য গোপনের চেষ্টা করে? সব সুতো একসঙ্গে টানলে যা দাঁড়ায়, ওসমান হাদি একই সঙ্গে একাধিক শক্তির কাছে বিপদের কারণ ছিলেন। দলীয় রাজনীতির বাইরে যিনি গণশক্তিকে সংগঠিত করতে পারেন, ভারত বিরোধী জনমতকে রাজনৈতিক রূপ দিতে পারেন এবং নির্বাচনে লড়তে পারেন, তিনি আসলেই অনেকের কাছে বড় মাথা ব্যথার কারণ হতে পারেন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন এই হত্যার রহস্যের জট এতটাই গভীর যে এখানে দেশের ভেতরের শক্তি, দলীয় স্বার্থ এবং বিদেশি স্বার্থ সবকিছু একত্রে মিলেমিশে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। হয়তো একাধিক পক্ষের কাছে একই সময়ে হাদিকে সরানো সুবিধাজনক মনে হয়েছিল। ভাবতে অবাক লাগে একটা মানুষ কিভাবে সব পক্ষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তাই গুলিটাও চলে তার মাথা বরাবর।